আমার যেমন নিঃস্বার্থ বন্ধু আছে, আমার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, তেমনি আমার শত্রু আছে যারা হাসতে হাসতে জীবনটা নিয়ে নিতে পারে। আমাকে যারা দেখতে পারেন না তারা ঈর্ষার জন্যই দেখতে পারেন না। জীবনে আমার অনেক দুঃখ আছে, সে আমি জানি, সেই জন্য নিজেকে আমি প্রস্তুত করে নিয়েছি। সুধীবৃন্দ, কারাগারের রোজনামচায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথা লিখেছিলেন তাই সত্য প্রমাণ করে বিশ্বাসঘাতকদের বুলেটে তাঁকে সপরিবারে নির্মমভাবে প্রাণ দিতে হলো ৭৫-এর ১৫ই আগস্টে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত শতবর্ষে বঙ্গবন্ধু শীর্ষক অনুষ্ঠানমালায় আপনাদের স্বাগত জানাই। আজকের আয়োজনে রয়েছে আলোচনা অনুষ্ঠান, গ্রন্থ প্রদর্শনী এবং বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় সচিব মোহাম্মদ বদরুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি। অনুষ্ঠানে আবৃত্তি করবেন আবৃত্তি শিল্পী ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন নিপু। আমি এখন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ অতিথি এবং বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। আপনাদের সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ,
এবার স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি। সুপ্রভাত। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও শোক ও নম্র চিত্তে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরণ করে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২০ এ বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ বদরুল আরেফিন এবং সমবেত সুধী, করোনা মহামারীর এই বৈশ্বিক বিপর্যয় কালেও বাংলা একাডেমি আয়োজিত সীমিত পরিসরে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। প্রথমেই বলে রাখি, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করেছি। বাংলা, বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু, এই ৫টি ব আমাদের ব্যঞ্জনের পঞ্চম বর্গের পবর্গের আমাদেরকে মহিমান্বিত করেছে। এই কটি শব্দবন্ধের ভেতর দিয়ে আমরা কোনো পার্থক্য রেখা অঙ্কন করতে পারিনি। ফলে একে অন্যের পরিপূরক হয়ে একটি সম্পূর্ণ বাংলাদেশ হওয়ার স্বপ্ন নিয়ে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি। ফলাফল আজ এ মঞ্চে দাঁড়িয়ে সেই মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য লাভ করেছি। ৫০ বছরের সীমিত জীবনে, ৫৫ বছরের সীমিত জীবনে বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনকে যেভাবে পূর্ণ করেছেন তার দৃষ্টান্ত একমাত্র বাংলাদেশে শুধু নয়, কোথাও পাওয়া খুব দুরূহ। আমি এ কথাটি আপনাদের পরিষ্কার বলতে চাই, বঙ্গীয় এ অঞ্চলে যখন ভারত ভাগ হয়, বেঙ্গল প্রভিন্স যখন ভাগ হয়, এ ভাগ তো হওয়ার কথা ছিল না। তবুও এই ভাগ আমাদেরকে জাতীয় চরিত্রে পর্যায়ক্রমে অনেকগুলো স্থাপনা শুধু নয়, স্তরও দিয়েছে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, তৎপরবর্তীকালে রদ, পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগ এবং আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধ বঙ্গীয় এই অঞ্চলে অন্তত ৫৬,০০০ বর্গমাইলে আমাদেরকে নতুন মাত্রা যোগ করেছে এবং সেই মাত্রার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবন পর্যালোচনা করে আমরা যেটুকুন পাই, ১৯২০-এ জন্মগ্রহণ করে ১৯৩৮-এ এসেই তিনি তার জীবনের বাঁককে একটি চন্দ্রবিন্দু শুধু নয়, একটি জীবন দর্শন শুধু নয়, একটি মহৎ স্বপ্নের কাছে সমর্পণ করেন। ৪৭-এর দেশভাগ পর্যন্ত একটি পর্যায়, ৪৮ থেকে শুরু করে আমরা যদি তার রাজনৈতিক জীবন দেখি তাহলে ১৯৬৩-তে এসে আবার একটি নতুন বাঁক, একটি দল গঠন করা, সেই দলের ভেতর দিয়ে স্বপ্ন দেখা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, এবং এ অঞ্চলে হিন্দু এবং মুসলমান অসাম্প্রদায়িক চেতনার ভেতর মুসলমানদের নামের আগে বাঙালি মুসলমান শব্দটি না রেখে শুধু বাঙালি করার স্বপ্ন যিনি দেখেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আজকে ৪৫ বছর পরে তার মৃত্যুর আমাদের অনুধাবনের মাত্রায় আমার সহকর্মীদের বলি, আমাদের বন্ধুদের বলি, আসুন নতুনভাবে একজন মুজিবুর রহমানকে চিনি, তার দর্শন চিনি, মুজিববাদ চিনি। মুজিববাদ বলে একটি গ্রন্থ ছিল, সেই গ্রন্থ নিয়ে একসময়
আমরা কলহ করেছি, বিবাদ করেছি, একে অপরের সঙ্গে এটা নিয়ে মশকরা করেছি। আজ বঙ্গবন্ধুর মুজিববাদ, বঙ্গবন্ধুর মতবাদ আমাদের মান্য করার সময় এসেছে। এই মহান মানুষের শতবর্ষে, জন্ম শতবর্ষে এবারের শোক দিবসে বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন করে একটি গ্রন্থ, নাসিমা বেগম রচিত রেণু থেকে বঙ্গমাতা। ইতিমধ্যে আমরা 26খানা গ্রন্থ প্রণয়ন করেছি, যার একজন আমাদের সৌভাগ্য, গর্বিত আমরাও, প্রণেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে। গ্রন্থটি আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন সহ এর আগে 25খানা গ্রন্থ আমরা প্রকাশ করেছি। এই গ্রন্থটি এরই একটি সংযোজন। এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর সঙ্গে তার সংগ্রামী জীবনের অনন্য প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবন ও কর্ম বৃহৎ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস পাব। বাংলা একাডেমি বঙ্গবন্ধুর গ্রন্থ কারাগারের রোদনামচা, অনুদিত ভাষ্য, প্রিজন ডায়েরিজ এবং আমার দেখা নয়া চীনের গর্বিত প্রকাশক। পাশাপাশি মুজিববর্ষের সশ্রদ্ধ নিবেদন হিসেবে পরিকল্পিত 100টি নতুন গ্রন্থের 26টি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যে কথা আগেই বললাম। আমাদের নানা আয়োজনে আমরা নিত্য স্মরণ করে চলেছি এই অবিস্মরণীয় বাঙালিকে, যিনি বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। আজ এই আলোচনা অনুষ্ঠানের পর মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সচিব মহোদয়, বাংলা একাডেমির সম্মানিত সভাপতি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাংলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সে আয়োজনে অংশ নিয়ে আমরা বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশের জন্য সবুজ সমৃদ্ধ আগামীর শপথ নেব। এই প্রত্যাশায় শেষ করছি। আপনাদের কাছে আবারও আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন। এই দুঃসময়েও আপনারা আমাদের সহযোগী হয়েছেন, ভবিষ্যতেও আপনাদেরকে আমাদের সঙ্গে পাব। আপনাদের সবার কল্যাণ হোক, মঙ্গল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমার সমস্ত শ্রদ্ধা একটি নামের মধ্যে, বাংলাদেশ। আমার সমস্ত রক্ত একটি অভীষ্ট জ্ঞানে, স্বাধীনতা। আমার সমস্ত অগ্নি একটি পরম সত্যে, ভালোবাসা। আমার সমস্ত ঘৃণা প্রতিশোধে অবিরাম যুদ্ধরত। আমার সমস্ত শক্তি একটি নতুন অস্ত্রে, শেখ মুজিব। সুধীবৃন্দ, এখন আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন নিপু। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বাঙালি জাতিরাষ্ট্র এবং ভাষা রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি। যে কবিতাটি পড়ছি সেটি রচিত হয়েছিল 1975 পরবর্তী একটি বৈরী সময়। 1978-এর 25 জুলাই এর রচয়িতা কবি কামাল চৌধুরী। এর শিরোনাম টুঙ্গিপাড়া গ্রাম থেকে। কবরের নির্জন প্রবাসে তোমার আত্মার মাগফিরাতের জন্যে যেসব বৃদ্ধেরা কাঁদে, আমাদের যেসব বোনেরা পিতা ভাই সন্তানের মতো তোমার পবিত্র নাম ভালোবেসে হৃদয়ে রেখেছে, যেসব সাহসী লোক বঙ্গোপসাগরের সব দুরন্ত মাঝির মতো শোষিতের বৈঠা ধরে আছে, হে আমার স্বাধীনতার মহান স্থপতি, মহান প্রভুর নামে আমার শপথ, সেই সব বৃদ্ধদের প্রতি আমার শপথ, সেই সব ভাই বোন লক্ষ লক্ষ মানুষের প্রতি আমার শপথ। আমি প্রতিশোধ নেব আমার রক্ত শ্রম দিয়ে এই বিশ্বের মাটি ও মানুষের দেখা সবচেয়ে মর্মস্পর্শী জঘন্য হত্যার আমি প্রতিশোধ নেব। মক্কুর ক্ষিপ্রতা ছেড়ে যে শ্রমিক এইমাত্র বেরিয়ে এসেছে,
কালো চামড়ায় তার অসহায় ঘামগুলো সাদা হয়ে আছে। আমি তার দেহ থেকে ক্লান্তিগুলো খুলে নিতে চাই। আমি তার দুই চোখে প্রশান্তির অশ্রু জল চাই। 3 দিন খাইনি বলে যাকে আমি চিৎকার করতে দেখেছি, হাড্ডিসার সেই কৃষকের প্রতি আমার কামনা, আমার বিদ্রোহ যেন জন্ম জন্মান্তরে তাকে ভাই বলে ডাকে। যে পথ নিয়েছি বেছে জানি সে পথে তরুণ নেই, ফুল কিংবা জীবনের পুষ্পসজ্জা নেই। সে পথে রক্তের দাগ, মৃত্যু আর প্রলোভন মাখানো রয়েছে। মুক্তিযুদ্ধের মতন তুমি হও আমাদের দুরন্ত প্রেরণা। আমি সব অতিক্রম করে তোমার নৌকোকে নেব আকাঙ্ক্ষিত নদীর কিনারে। মহান মানব ছিলে তুমি, দেবতা তো কখনো ছিলে না। দেবতা বানিয়ে যারা স্তুতি করেছে তোমার, জনসভা সেমিনারে বহুবার জীবন দিয়েছে, তোমার মৃত্যুর পরে তারা কেউ আমাদের সাথে নেই আজ। সেবাদাসীদের মতো তারা সব ঘিরে আছে নতুন মনিব। হায়, এরকম অপকর্ম শুধু বুঝি বাঙালির সাজে? তোমার নিকটে ছিল যারা, সেই সব তোমার খুনিরা, তারা কি বাঙালি ছিল নাকি কোনো ষড়যন্ত্রী দেশের সেবক? সাম্রাজ্যবাদের কাছে নিজেদের বিকিয়েছে যারা, আমাদের ভাই নয় তারা। আমাদের জাতিসত্তা, প্রেম আর ঐতিহ্যের হাজারো কাহিনী ভুলে গিয়ে তারা সব বিদেশের সেবক হয়েছে। আমার সমস্ত ঘৃণা, থুথু আর বুকের আগুন বাঙালি নামক ঘৃণ্য খুনিদের প্রতি। তীব্র প্রতিশোধ আমি ছুঁড়ে দিই খুনিদের মুখে। দেখো, আগুন জ্বলছে আজ সব শুদ্ধ বাঙালির বুকে। এখন স্বদেশে চাই, শুধু চাই তোমার সৈনিক কিছু সবল গোলাপ। যেখানে ঘুমিয়ে আছো শুয়ে থাকো বাঙালির মহান জনক। তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ, শৌর্য আর অমিত সাহস। টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবৃত্তি করলেন ডক্টর শাহাদাত হোসেন নিপু। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় সচিব মোহাম্মদ বদরুল আরিফিন। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমির আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় মাননীয় প্রতিমন্ত্রী KM খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি, বাংলা একাডেমির উপস্থিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আজকে আমার সচিব হিসেবে প্রথম আগমন, তাও জাতীয় শোক দিবস উপলক্ষে, যেটা আমাদের সবচেয়ে শোকের দিবসই না, বাংলাদেশের সবচেয়ে লজ্জারও দিবস। আমি এখানে এসেছি শুধু আপনাদের সাথে সামিল হতে, যে এটাতে আমাদের সামিল হতে হবে। এইটুকু আমি বলি যে আমাদের জাতির পিতা এই জাতির জন্ম দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন শুরুও করে দিয়ে গিয়েছিলেন। 1972 থেকে 75 পর্যন্ত অর্থনৈতিক অগ্রগতির যেই লেখচিত্র, গ্রাফ, সেটার যেই উন্নতির ধারা, সেটা এখনো আমরা অতিক্রম করতে পারিনি। 1996-এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে সেরকমটা একটু অনুসরণ করতে পারছিলেন। 1998-এর বড় বন্যা এটা একটু কমে গিয়েছিল। এখনো আমরা সেটার কাছাকাছি যাচ্ছিলাম। এর মাঝে এসেছে কোভিড।
যেটাতে কাহিল সারা বিশ্ব। তার মাঝে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনেকগুলো অনুষ্ঠান মিস করেছি। তবুও এই শতবার্ষিকী উপলক্ষে এই জাতীয় শোক দিবসে আমরা প্রথমবারের মতো স্বাস্থ্যবিধি মেনে এখানে যে অনুষ্ঠানটা করতে পারছি এবং এটা আয়োজন করার জন্য আমি বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি একই পদ্ধতিতে আমরা বাকি সময়টাতেও জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারব। বাংলা একাডেমি বাংলা ভাষার এবং সাহিত্যের কৃষ্টির একটা বড় ধারক, এটা আমি বর্ণনা করতে পারবো না। আর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে 26টা গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে, আজকে যেটার 26তম উন্মোচন হবে, এটা আমাদের গৌরবের বিষয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হিসেবেও এই গৌরবের আমি একটা অংশ। আমাদের এই বাংলা একাডেমির জাতির পিতার লেখা যে বইটা বেরিয়েছে, আমার দেখা নয়া চীন, সেটার শুরুতেই উনি বলেছেন যে আমি শান্তির পক্ষে। উনি কমিউনিস্ট ছিলেন না, সেটা লিখেছেন। মার্কসিস্ট ছিলেন না, পরে উনি আরো অনেক জায়গায় বলেছেন। তারপরেও তিনি যেখানে শান্তির আহ্বান ছিল সেখানেই গিয়েছেন। তিনি ছিলেন শোষিতের পক্ষে। 1973-এর 9 সেপ্টেম্বর ইনি একটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছিলেন, বিশ্ব 2 শিবিরে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। বর্তমান বিশ্বে এই শান্তির আর শোষিতের পক্ষে দাঁড়ানোর বড় প্রয়োজন, শুধু বাংলাদেশেই না। আর অর্থনৈতিক উন্নয়নের হিসেবে অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন যে জাতির পিতা থাকা অবস্থার বাংলাদেশ আর না থাকা অবস্থার বাংলাদেশের যদি অর্থনৈতিক হিসেব করা হয়, তাহলে জাতির পিতা বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি আরো 5 গুণ বেশি বৃদ্ধি পেত। একজন রাষ্ট্রনায়ক হিসেবে এইরকম বড় অর্থনৈতিক অবদান রাখার অনুপ্রেরণাও খুবই বিরল বা তুলনাবিহীন। জাতির পিতা 7ই মার্চে যে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মুক্তি তিনি অর্থনীতি, জাতির আত্মপরিচয়, সম অধিকার সব কিছুর সাথেই করেছেন, যেটা বয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য আমরা শোক দিবসেও তার এই শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাই, এই অঙ্গীকারই করি। আমরা এই কোভিডের আঘাত থেকেও আল্লাহর রহমতে অন্যান্য অনেক দেশ, এমনকি উন্নত দেশের চেয়েও মৃত্যু হারেও কম, অর্থনৈতিক ক্ষতির দিক থেকেও অনেক কম হবে বলে আমরা আশা করি। কারণ বাংলাদেশের অধিকাংশটাই ইনফরমাল ইকোনমি এবং ওই ফিনান্সিয়াল ইকোনমির মতো বাবল না, যার জন্য আমাদের ক্ষতি কম হয়েছে। বাংলাদেশের কৃষি এবং অর্থনীতির মূল চালিকা শক্তিগুলো চালু রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমি বাংলা একাডেমির যে বই প্রকাশনার অগ্রগতির সাথী হতে পারলে গৌরব বোধ করব। আমরা আশা করি মন্ত্রণালয় থেকে আমরা এই বইয়ের কর্মসূচিগুলো আরো ছড়িয়ে দিতে পারবো বলে আশা করব। এই সৌধগুলো সেগুলো এক সময় ভেঙে পড়বে 100-200 বছর বা 300 বছর পরে, কিন্তু এই সাহিত্যের কীর্তি, এই বইয়ের কীর্তিগুলো স্থায়ীভাবে থেকে যায়। আমরা জাতির পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের পথে, এই সাহিত্যের পথে বাংলা একাডেমির প্রতিটি কাজের স্থায়ীকরণের মাঝ দিয়ে আমাদের অঙ্গীকার রক্ষা করব। আজকে এই শোক দিবসে সবশেষে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতার পরিবারের 18 জন সদস্য 15ই আগস্টে শহীদ হয়েছিলেন।
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাকে ছুটতে হবে শিল্পকলা একাডেমির একটা জরুরি কাজে, মন্ত্রী পরিষদের একটা সভায়। মাননীয় সভাপতির এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার প্রধান অতিথির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ এমপিকে তাঁর ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাই। আজকের শোকের মাস, বেদনায় নিমজ্জিত সমগ্র জাতি। আগস্ট আসলেই পিতা হারানোর বেদনা, বঙ্গমাতাকে হারানোর বেদনা, তার পরিবারের আরো 17 জন সদস্যকে হারানোর বেদনায় নীল হয়ে যায় সমস্ত জাতি। 1975-এর 15 আগস্টের সেই কালো রাতে জাতির পিতা, তার সহধর্মিণী বঙ্গমাতা ফজলুন্নেসা মুজিব সহ যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই শতবর্ষে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় বাংলা একাডেমির আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন সংসদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বজলুল আরেফিন, স্বাগত বক্তা যিনি ব্যক্তিগত জীবনে একদম প্রকৌশলী, একদম প্রতিযশা প্রকৌশলী ছিলেন, কিন্তু তার সেই প্রকৌশলী কবি সিরাজি নামের আড়ালে হারিয়ে গেছে আমাদের সেই বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি সহ উপস্থিত যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। এই মাসের মাননীয় প্রধানমন্ত্রীর মানসিক অবস্থা আমরা জানি। সমগ্র জাতি যখন বেদনায় কাতর হয়ে তখন তিনি তার পিতা, মাতা, ভাই, আত্মীয় স্বজন সব হারিয়ে নিঃস্ব হয়ে থাকার সেই বেদনাটি অনুভব করেন, সেটি বুঝি। এটি যার জীবনে ঘটেছে শুধু তিনি এটি অনুভব করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা যে ধৈর্য দিয়েছেন, সেই ধৈর্য উত্তরোত্তর বৃদ্ধি করুক। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর যে আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি লড়ছেন, লড়াই করছেন জীবনের ঝুঁকি নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল জানেন আপনারা 1900, সেটিও কিন্তু সেই আগস্ট মাসে, 21শে আগস্ট। এই আগস্ট মাসে 1975-এর 15 আগস্টের কালো রাত্রিতে নৃশংস হত্যাকাণ্ডের প্রথম শিকার শেখ কামালের জন্মদিন, বঙ্গমাতার জন্মদিনে আগস্ট মাসে। আনন্দ বেদনার এই আগস্ট মাসে আমরা শুধু শোকেই আজ কাতর হয়ে থাকি। বঙ্গবন্ধুর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করছে মাননীয় প্রধান, যে স্বপ্ন তিনি দেখেছেন। 75-এর 15 আগস্ট যেদিন বঙ্গবন্ধু হত্যা করা হয়, সেদিনের সেই ভোরের আমি ঘুমিয়েছিলাম,
আমার বাবা মসজিদে নামাজ পড়ে এসে বললেন যে তোদেরকে সকালে উঠতে বলি, নামাজও পড়িস না, ঘুম থেকেও তুলতে পারি না, শেখ সাহেবকে তো খুন করা হয়েছে। ঘুম থেকে জাগলাম, বিশ্বাস হতে চাইলাম। আমাদের বাসায় একটা রেডিও ছিল, অনেক পুরনো রেডিও, মারফি রেডিওর নাম বোধহয় সিরাজি ভাই শুনেছে। ওটি বাঁচত কি বাঁচত না বোঝা বড় কঠিন ছিল, মাঝে মাঝে বাঁচত না, যাই হোক কিছু কিছু বাঁচত। রেডিও ধরলাম, সেই ঢাকা বেতার থেকে ডালিমের উদ্ধত কণ্ঠস্বর। প্রথমে বিশ্বাস হয়নি, ভেবেছিলাম যে বঙ্গবন্ধু নিশ্চয়ই বেঁচে আছে। সারাটা দিন সেই আশা নিয়েই ছিলাম। তারপরে যখন জানলাম যে না, সত্যি বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে, সেদিনে সেই অবস্থা সমগ্র জাতি শোকে নিমজ্জিত হয়েছিল। আজকের এই বাংলা করে প্রান্তে দাঁড়িয়েছি, এখানেও বঙ্গবন্ধু এসেছিলেন 1971 সনে। তিনি এখানে এসেছিলেন 70-এর নির্বাচনে বিজয়ী হবার পর। বঙ্গবন্ধু প্রান্ত সম্ভবত 15ই জানুয়ারি তিনি এসেছিলেন। সমবেত সুধীর উদ্দেশ্যে তিনি একটি প্রশ্ন করেছিলেন, কি করেছো তোমরা জাতির বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার জন্য? প্রতিষ্ঠিত হয়েছে তো অনেক দিন হলো, যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে রাষ্ট্রের সকল পর্যায়ে আমরা বাংলা ভাষাকে আমরা প্রতিষ্ঠিত রাষ্ট্রভাষা বাংলার যে মর্যাদা, সেটিকে আমরা যথাযথভাবে যত জায়গায় আমরা স্থাপন করব। সেই যাত্রীর জন্য এখানে আবার আরেকবার এসেছিল 1974 সনে, সেই সম্মেলন, সাহিত্য সংস্কৃতি শিবিরের সম্মেলনে। সেই সম্মেলন সর্বতোভাবে প্রশংসিত। সেখানেও তিনি বলেছিলেন দেশের কথা, জাতির কথা। এই বাংলা একাডেমিকে অনেক ভালোবেসেছিলেন। আজকের যিনি আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, তিনি বঙ্গবন্ধু প্রচুর গবেষণা করেছেন, অনেক লেখা লিখেছেন। তিনি বরেণ্য মানুষ, শিল্পী মানুষ, কথা বলেছেন, অনেক কথা বলেছেন। আমি বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ের কিছু ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। 4 নভেম্বর প্রথম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত। আমি সেই মিছিলে ময়মনসিং থেকে এসে অংশগ্রহণ করেছিলাম। সেটি প্রথম প্রতিবাদ মিছিল সারা বাংলাদেশে। সারা রাত ট্রেনে এসে সকালে ঢাকায় নেমেছিলাম। দীর্ঘ সময় লাগতো ট্রেন ব্রিজ ভাঙা, রেলের লাইনে পাথর নাই, ট্র্যাক সোজা নাই, নানা সমস্যা। 1-2টা ট্রেন যখন চলতো, 4-5টা ট্রেন চলতো, আসলাম পরদিন। নিউ মার্কেট পার হওয়ার পর আরো কিছুদিন এগিয়ে গেলে ধানমন্ডি 2 নম্বর সড়ক পার হয়ে আরো কিছু এগিয়ে গেলে কলাবাগানের অনেক টাক থেকে বঙ্গবন্ধুর বাড়ি দেখা যায়। তখন এত ভবন ছিল না। হাজার হাজার প্রতিবাদী মানুষ সেই মিছিলে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই মিছিলে ছিলেন আমাদের প্রয়াত রাশেদ মোশাররফ সাহেব ছিলেন, তার মা ছিলেন, অনেক মানুষ ছিল। কলাবাগান থেকে যেখান থেকে বঙ্গবন্ধুর বাড়িটা দেখা যায়, শুধু বাড়ির দৃষ্টিগোচর হওয়ার পরে হাজার হাজার মিছিলকারী চিৎকার করে কাঁদতে শুরু করলো। 32 নম্বর বাড়ি আমরা পেরিয়ে গেলাম। আমরা কিন্তু সেই বাড়িতে ঢুকতে পারিনি। বাড়ির সামনে দিয়ে আমরা সেই পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে শুনলাম জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে 3রা নভেম্বর সেই রাতে। সেটি কিন্তু সেই সকাল পর্যন্ত আমরা কেউ জানি না। আমরা স্তম্ভিত হয়ে গেলাম, ফিরে আসলাম। মাঝখানে আরো 4টা দিন পার হয়ে গেল, আসলো 7ই নভেম্বর 1975-এর। আজকের যে জাসদ, যারা দেশে প্রেমের জন্য তারা চিৎকার করে কাঁদে, জানি সেদিন যারা জাসদ, তারা হয়তো আজকে জাসদের সাথে অনেকেই ছিল, অনেকে ছিল তাদের। সেদিন আমি মহসিন হলের 107 নম্বর রুমে, আমার অগ্রজ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারাল সেক্রেটারি, নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি, মাহবুবুজ্জামান সাহেব জিএস, তিনি তখন কালচার। আজকে যে অপরাজয় বাংলা দেখেন, সেটি ওনার সময় নির্মিত হয়েছিল। ইব্রাহিম খালিদের সেটির নকশা করেছিলেন, স্থাপত্য শৈলী তার। 6 নম্বর দিয়ে বাগাতো রাতে মেজদা আমাকে ঘুম থেকে ডেকে তুলেন, ওঠ, বললো দারোয়ানকে ডেকে নিয়ে আয়। দারোয়ানকে ডেকে নিয়ে আসলাম। দারোয়ানকে বললো যে সমস্ত লাইট বন্ধ করুন। উনি আমার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে বললেন, রুম ছেড়ে দে। আমি মহসিন হলের দেয়াল ছিল, দেয়ালের নিচু হয়ে এফ রহমান হলে আসলাম। আমার কিছু বন্ধু তখন সেখানে ছিল।
জাসদের সারা রাত তারা মাইকে প্রচারণা করেছে, ভাই সব রুশ ভারতের দালালদেরকে খতম করা হয়েছে, কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছে, আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্নেল তাহেরের নেতৃত্বে বিপ্লবী সরকার শপথ গ্রহণ করবে। এই ঐতিহাসিক সত্যটি কিন্তু এখন আমি সিরাজি ভাইরা আছেন যারা লেখালেখি করেন, এটিকে ঠিক আমি একটা যা বললাম হুবহু স্মৃতি যদি আমার বিদ্রোহ করে না থাকে, মিথ্যে না হয়ে থাকে, তাহলে ঠিক হুবহু এই শব্দগুলোই ছিল সেদিন মাইকের প্রচার। তারাও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে তারা প্ররোচিত করেছে, উৎসাহিত করেছিল। এটি হলো ইতিহাসের কথা। আজকে জাতির জনক নেই, তারই সুযোগ্য কন্যা জাতির জনকের উত্তরসূরি একমাত্র তার দুটি মেয়ে বেঁচে গেছেন। সকল সন্তানকে হত্যা করা হয়েছে, আত্মীয় স্বজন সবাইকে হত্যা করা হয়েছে। জাতি তখন একেবারে দিক নিশানা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, পথভ্রান্ত, দিক শূন্য, দিক নির্দেশনা নেই। তখন তিনি ফিরে এলেন 1981 সেই 17ই মে তারিখে তিনি ফিরে এলেন বাংলাদেশে। সেই দিনও প্রকৃতি অঝোর ধারায় কাটছিল। ভাগ্যচক্রে সেখানেও আমি ছিলাম। লক্ষ লক্ষ মানুষ, মানিক অভিনেত্রী, লক্ষ লক্ষ মানুষ, নেত্রী কথা বলতে পারছিলাম, শুধু এক মূর্ছা যাচ্ছেন, শুধু একবার বলেছেন আমি ফিরে এসেছি, বারবার মূর্ছা যাচ্ছিল। আমাদের সাথে যারা আমরা সেই জনসভায় ছিলাম, সেই তার আগমনী সভায় ছিলাম, অনেক পুলিশ সদস্যকে দেখেছি ডুকরে ডুকরে কাঁদতে, গুবরে গুবরে কাঁদতে দেখেছি। তারা চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গিয়েছে সেদিনের সেই সভায়। সেই মাননীয় প্রধানমন্ত্রী আজ জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর উত্তরসূরি, তিনি আজ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। সফল আমাদেরকে হতেই হবে। এই করোনার মহামারীতে, সারা বৈশ্বিক মহামারীতে বিশ্ব আজ থেমেছে, সকলকে স্তব্ধ হয়ে গেছে। আমরাও তার বাইরে নই। মাননীয় প্রধানমন্ত্রী লড়ছেন, প্রত্যক্ষভাবে লড়ছেন করোনার বিরুদ্ধে। নিশ্চয়ই আমরা সফল হব ইনশাল্লাহ। আজকের এই দিনে জাতির জনকের সকল স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে জাতির জনকের যে স্বপ্ন দেখেছিলেন, সেই প্রত্যাশিত স্বপ্ন আমাদের পূরণ হবে, এই আশা ব্যক্ত করে জাতির জনক এবং তার পরিবারের সকল সদস্যের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সুধী, এখন সভাপতির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলা একাডেমির শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানকে তাঁর ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী, কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছিলেন, এই মুহূর্তে নেই, এবং উপস্থিত আছেন আমার অনুজ প্রতিম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি, এবং আমার সহকর্মীবৃন্দ। আমি তো সহকর্মী বলতে পারি, কিন্তু আগেও একসঙ্গে আমরা কাজ করেছি। প্রথমে আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সঙ্গে 15ই আগস্ট রাত্রে তাঁর সঙ্গে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং তার পরবর্তীকালে আমাদের 4 নেতা এবং শহীদ সকল মুক্তিযোদ্ধাকে আমার গভীর শ্রদ্ধা জানাই। আজকের আলোচনাটি যেহেতু বাংলা একাডেমি করছে, সেই কারণের গুরুত্ব কিন্তু অসাধারণ। বাংলা একাডেমি বাংলাদেশের রাষ্ট্র সংস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
অন্য কোনো সংস্থাই কিন্তু বাংলা একাডেমির মতো বাংলা একাডেমির উদ্ভবের সঙ্গে এবং বাংলাদেশের উদ্ভব একই সঙ্গে একাত্মভাবে যে গড়ে উঠেছে, এই ইতিহাস অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাওয়া যাবে না। আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তারই অংশ হিসেবে বাংলা ভাষার জন্য একটি গবেষণাগার তৈরি করতে হবে, তার নাম বাংলা একাডেমি। এবং এই বাংলা একাডেমির প্রতিষ্ঠা বা বাংলা ভাষার প্রতি আমাদের নিষ্ঠা, বাংলা ভাষাকে স্বীকৃতিদানের সংগ্রাম, এর মধ্য দিয়ে কিন্তু বাঙালির জাতিসত্তা গড়ে উঠেছে। বাঙালির জাতিসত্তা গড়ে ওঠার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরুছি। জাতিসত্তা তৈরি না হলে, জাতীয়তাবাদ তৈরি না হলে একটি জাতি গড়ে ওঠে না। সেই জাতি গড়ার ক্ষেত্রে যে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন আমাদের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি দীর্ঘ বক্তৃতা করতে পারি, আজকে দীর্ঘ বক্তৃতা করব না, কয়েকটি পয়েন্ট শুধুমাত্র বলবো। এবং তোমাদের আমি তুমি করেই বলি, কারণ তোমরা সবাই আমার সহকর্মী। তোমাদেরও কত জিনিস ভেবে বুঝে ইতিহাস জেনে সেগুলো ভালোভাবে অনুধাবন করতে হবে, সেগুলো নিয়ে কথা বলতে হবে, সেগুলো নিয়ে গবেষণা করতে হবে। প্রথম কথা বলি, বঙ্গবন্ধুর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। এর সৌভাগ্য কয়জনের হয়? কাজ করার সৌভাগ্য বলছে এই জন্যে যে 1964 সনে একটা দাঙ্গা হয়েছিল ঢাকায়। প্রথমে দাঙ্গা হয় কাশ্মীরে হজরত বাল নিয়ে। মসজিদের মধ্যে মহানবী হজরত মোহাম্মদের চুল ছিল, সেটি কে বা কারা সরিয়ে ফেলেছে, তার জন্য একটা দাঙ্গা হয়ে গেল। এবং পাকিস্তান সরকার তৎকালীন তাদের চক্রান্তের সূত্রপাতে পূর্ব বাংলায় যদি একটি দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে শেখ মুজিবুর রহমানের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। অতএব প্রথমে আজমজিতে, পরে 4 জানুয়ারি 64 ঢাকায় দাঙ্গা শুরু হয়ে যায়। তখন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান, জনপ্রিয় নেতা, তিনি প্রেস ক্লাবের উল্টোদিকে মেডিকেল অ্যাসোসিয়েশন, ওইখানে একটা অফিস করলেন, একটা জিপ ছিল তার। আমরা তখন ছাত্রলীগ করি, সবে মাত্র বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, আমরা তার সঙ্গে যুক্ত হলাম। তিনি পুরনো ঢাকায় কাজ করছেন। যে সমস্ত হিন্দু বাঙালিরা আক্রান্ত হয়েছিল তাদের জগন্নাথ কলেজে এনে রাখা হলো, এবং জগন্নাথ কলেজেই তাদের কি করে ত্রাণ দেয়া যায়, বিপদে যাতে না পড়ে, কোনো রকম অসুবিধে না হয়, দুধ যাতে নিয়ে দেয়া যায় বাচ্চাদের জন্য, এই কাজ তিনি কিন্তু আমাদের নিয়ে করেছিলেন। অতএব বলতে পারি যে তার সঙ্গে আমার কাজ করা শুরু করেছিল। আরও অনেক সুযোগ, অনেক সাক্ষাৎকার হয়েছে, সেগুলো না বলে একটি সাক্ষাৎকারের কথা বলবো, সেটি বাংলা একাডেমি সংক্রান্ত বলে। বাংলা একাডেমি থেকে 1974 সালের 6 ফেব্রুয়ারি আমরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যাই। তখন আমাদের মহাপরিচালক ডক্টর মোতাহারুল ইসলাম, আমি তখন পরিচালক, আর রাহাত খান ছিলেন। রাহাত খান, যেহেতু আমরা সাহিত্য সম্মেলন করব বাংলা একাডেমি থেকে, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন, রাহাত খান ছিলেন, আর জিল্লুর রহমান আমাদের সহকর্মী। হ্যাঁ, না সেটা তো জানি। অতএব জিল্লুর রহমান এরা আমরা গেলাম, যে দেখি বঙ্গবন্ধু ঘর পর অসংখ্য লোক আমাদের দেখে বঙ্গবন্ধু সবাইকে বললেন, তোমরা এখন উঠে যাও, আজকে প্রফেসর মোতাহারুল ইসলাম এসছেন, বাংলা একাডেমির লোকেরা এসছে, আমি তাদের সঙ্গে কথা বলবো, অতএব আজকে তোমাদের সাক্ষাৎকার দিতে পারবো না। এই বলে বললেন যখন, তখন একে একে সবাই চলে যেতে থাকলেন। তবু বললেন, আমার ঘরে যখন যার খুশি চলে আসে, আমি আমার পড়ার ঘরে যাই। উনি পড়ার ঘরে গেলেন, আমাদের নিয়ে গেলেন, আমরা বসলাম। বসার পর তিনি প্রথমেই দেরি করলেন, তাতে আমরা একটু অবাক হলাম। প্রথমে তার পড়ার যে র্যাক, সেখান থেকে মাও সেতুংয়ের রচনাবলী বার করে আনলেন হাতে করে। আমি এবং রাহাত খান, আমরা বয়সে কম, আমরা একটু হতবাক হলাম এবং বললামই, বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলা যেত, আমরা বললাম, বঙ্গবন্ধু চীন আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আর আপনি সেই মাও সেতুংয়ের রচনাবলী নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসলেন। একটু গম্ভীর হয়ে থাকলেন, পরে বললেন, রাজনীতি বড় জটিল। মাও সেতুং কত বড় নেতা, যার 100 কোটি লোক
তাদের সমস্যার সমাধান করেছে, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করেছে। তাকে যদি আমরা না বুঝতে পারি, আমরাও যে বিপ্লবের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলাম, সেটি তো ঠিকমতো বুঝতে পারবো না। রাজনীতি খুব জটিল, অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যে হয়তো অন্যের পছন্দ হয় না। একটু বলে আবার একটু চুপ করে থাকলেন, থেকে বললেন যে চীন আসলেই ভুল করেছে, চীনের উচিত ছিল আমাদের সমর্থন করা, তারা সেটা করেনি। যাই হোক, এই কথা বলার পর বললেন ঠিক আছে, রাজনীতির কথা বলে লাভ নেই, কী জন্য এসছেন প্রফেসর সাহেব বলেন। তো আমরা বললাম বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করতে চাই, অনেক বড় সম্মেলন হবে, সেই সম্মেলনে আপনাকে প্রধান অতিথি থাকতে হবে। উনি বললেন আমাকে কেন সভাপতি বা প্রধান অতিথি করতে চাইছো? আমাদের ঐতিহ্য তো এটা না, আমরা তো ছোট সময় থেকে এসেছি, দেখেছি যে কোনো সাহিত্য সম্মেলন হলে একজন বিখ্যাত সাহিত্যিকই প্রধান অতিথি হন এবং শাখার সভাপতি হন অন্য বিশিষ্ট ক্ষেত্রীরা। যিনি ছোট গল্প লেখেন তিনি ছোট গল্প শাখার সভাপতি, যিনি শিশু সাহিত্য করেন তিনি শিশু সাহিত্য সভাপতি। আমাকে কেন? আমরা প্রথমে তো ভেবাচাকা খেয়ে গেলাম, কিন্তু পরে আমরা বললাম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এবং এই স্বাধীনতার জন্য যে সংগ্রাম করতে হয়েছে এবং 30 লক্ষ লোক আত্মহতি দিয়েছে, এর তাৎপর্য এবং মর্যাদা গুরুত্ব আলাদা। এর শিল্পনীতি, সংস্কৃতির নীতি, সাহিত্যের নীতি কী হবে সেটা তো আপনাকেই বলতে হবে। তখন তিনি একটু হাসলেন, হেসে বললেন এইবার তো আমি আটকে গেলাম, কথাটা তোমরা ভালোই বলেছ, যেহেতু নতুন রাষ্ট্র তোমরা আমাকে জাতির পিতা বলো, তো এই ক্ষেত্রে তো আমাকেই নীতি নির্ধারণ করতে হবে, কিন্তু আমি ঐতিহ্য থেকে একেবারে সরে যাব না, আমি ঐতিহ্য রক্ষা করব। তো ডক্টর ইসলাম বললেন তাহলে কি করতে চান? বলে যে আমার বন্ধু কবি জসিমউদ্দিন হবেন মূল সভাপতি। আগে মুরব্বীরা এটা করতেন, আমিও মূল সভাপতি কবি জসিমউদ্দিনকে রাখবো, আমি যাব প্রধান অতিথি। এই ছিলেন বঙ্গবন্ধু। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস সব বিষয়ে তার কি অসাধারণ অভিজ্ঞতা। তো এই হলো আরেকটি। আর এই যে এখানে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানে যে এই নারকেল গাছ, এই নারকেল গাছ কিন্তু বঙ্গবন্ধু লাগিয়েছেন। আর যেহেতু বৃক্ষরোপণ দিবসও, অতএব সেটি বলা যায় বিশেষভাবে। তবে এইখানে একটা মজার ব্যাপারও আছে, বঙ্গবন্ধু বলেছিলেন না কে বলেছিলেন ঠিক মনে নেই, তো বললেন যে একবার এক বৃক্ষরোপণ দিবসে প্রধান অতিথি হিসেবে ডিসি সাহেব গেছেন, যাওয়ার পর ঠিক করা হচ্ছে কোথায় গাছ লাগানো হবে। সবাই একটা জায়গা ঠিক করেছে, জায়গা ঠিক করার পর এই অফিসের পিয়ন বলছে স্যার এই জায়গায় লাগান, এই জায়গায় লাগান। তোরা বলছে না আমরা ওই জায়গা ঠিক করেছি, তুমি এইখানে লাগাতে পারো, স্যার এই জায়গাতেই লাগান। বারবার ইনসিস্ট করার পর বলে তুমি বারবার এই জায়গায় লাগাতে কেন বলো? বলে স্যার প্রতি বছর এইখানে লাগানো হয়। রসটা বোঝা গেল, মানে প্রতি বছরে ওইখানেই লাগানো হয়, সেই গাছ আর থাকে না। এটা ছিল পাকিস্তানের আমল ব্যাপারে, গাছ লাগালে গাছ থাকতো না। এটি বাংলাদেশের আমল, এটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এই দেশের প্রতি মানুষ, আমরা এই দেশের মানুষকে ভালোবাসি, গাছপালাকে ভালোবাসি, নদীকে ভালোবাসি, ভূমিকে ভালোবাসি, আকাশকে ভালোবাসি, বাতাসকে ভালোবাসি, পাহাড়কে ভালোবাসি, পর্বতকে ভালোবাসি, সব কিছুকেই ভালোবাসি। অতএব এই গাছ আজকে মন্ত্রী মহোদয় এবং আমরা মিলে যেটি রোপণ করব সেটি থাকে আমি জানি। নাগলিঙ্গম গাছ একেবারে রেয়ার, আমি দুটো এখানে লাগিয়েছি, আছে। সৌদি আরব থেকে খেজুর গাছ এনে লাগিয়েছি এনামুল হক ভবনের সামনে, আশা করি সে দুটোও আছে, অতএব এই গাছও থাকবে। আচ্ছা, আর দুটি কথা বলে আমি শেষ করি। সেটা হলো যেহেতু শতবার্ষিক এবং বঙ্গবন্ধু একজন বিশ্বনেতা আমরা জানি, সেই বিশ্বনেতা বলেই দুটি কথা বলে আমি শেষ করি। কেউ যদি আমাকে প্রশ্ন করে বা তোমাদের কাউকে প্রশ্ন করে যে এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে বলেন, এই যে জাতির পিতা বলেন, স্থপতি বলেন, ব্যাখ্যাটা কি? আন্তর্জাতিকভাবে, তাত্ত্বিকভাবে এর ব্যাখ্যাটা কি? তাহলে শুধু বললেই হবে তিনি সংগ্রাম করেছেন, শুধু বললেই হবে তিনি আমাদের খুব প্রিয় নেতা ছিলেন, তার জনসমর্থন ছিল, এইটা বললে হবে না।
এইটি তাত্ত্বিকভাবেই আপনাকে বলতে হবে। কী জন্যে? যিনি সাহিত্য করেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলছি, 1000 বছরের মধ্যে অতীত দীপঙ্কর আছেন, চৈতন্যদেব আছেন, রাজা রামমোহন রায় আছেন, সিআর দাস আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, রবীন্দ্রনাথ আছেন। তাদের ওপরে যে বঙ্গবন্ধুকে বসাচ্ছি কেন? কারণ তো নিশ্চয়ই আছে। সেই কারণ আমাদের তাত্ত্বিক ব্যাখ্যা চাইতে আন্তর্জাতিক তাত্ত্বিক ব্যাখ্যায় দেখি। হেগেলের নাম অনেকেরই শোনা আছে, দার্শনিক হেগেল, জার্মান দার্শনিক, মহাপণ্ডিত এবং রাষ্ট্রবিজ্ঞান চিন্তার প্রথম তিনি ভারতবর্ষী রাজা রামমোহন রায় করেছিলেন। তার নীতির চাইতে হেগেলের নীতি মানব। হেগেল যে কথাটি বলেছেন যে ম্যান owes his entire existence to the state and has his being within it alone. মানে মানুষের সমস্ত অস্তিত্ব নির্ভর করে একটি রাষ্ট্রের উপর। একজন কৃষক, তিনি হাই উল্লাসে যদি না থাকলে তার কিছু আসে যায়, আমি না থাকলে তার কিছু আসে যায়, রবীন্দ্রনাথ না থাকলে তার কিছু আসে যায় না। কিন্তু একটি রাষ্ট্র না থাকলে একজন কৃষকের চলে না। কবি, সাহিত্যিক, শিল্পী, কারিগর সবার জন্যই রাষ্ট্র ছাড়া চলে না। অতএব রাষ্ট্র যিনি সৃষ্টি করেন তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনিই মহান। সেই কারণেই যেহেতু বাঙালির 1000 বছরের স্বপ্নের একটি স্বাধীন রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পেরেছেন, সেই কারণেই অতীশ দীপঙ্কর নয়, সেই কারণে দেশবন্ধু নয়, সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, রবীন্দ্রনাথ নয়, শেখ মুজিবুর রহমান শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা আরও বড় করে তিনি বলছেন, The great man of the age is one who can put into words the will of his age. তার যুগের এসনা, যুগের বাসনা, যুগের আকাঙ্ক্ষাকে যিনি পূরণ করতে পারেন তিনিই সেই যুগের শ্রেষ্ঠ মানুষ। যুগের বাসনা কে ছিল? বাঙালি স্বাধীন রাষ্ট্র চাই, বাঙালি সাহিত্য শাসন চাই, প্রথম সাহিত্য শাসন, স্বাধীন রাষ্ট্র, জয় বাংলা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। অতএব এই হেগেলের এই কথা থেকেও সেটি মিলে যায়। এবং শুধুমাত্র তাই না, put into word the will of his age, tell his age what his will is and accomplish it. তার আকাঙ্ক্ষাটা কি সেটা তিনি বুঝতে পারেন এবং সেটি বাস্তবায়িত করেন। তিনি বাস্তবায়িত করেন। রবীন্দ্রনাথ আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, নজরুল রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, রামমোহন রায় করেননি, বা অন্য নেতারা কেউই করেননি। চেষ্টা করেছেন অনেকে, বাট দে হ্যাভ ফেইলড। কিন্তু বঙ্গবন্ধু ফেল করেননি। সেই কারণে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো এই হলো কথা। আরেকটি কথা হলো এই যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই দ্বিতীয় পয়েন্ট, এটি বলে শেষ করি। এইগুলো না জানলে, তাত্ত্বিকভাবে না জানলে, শুধুমাত্র ধর্তাই বলে হিসাবে আরে বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, এই আওয়ামী লীগের ছেলেপেলেরা তাদের নামে বকাবকি করে যে আমরা ছাত্রলীগ করছি, আমরা তো লেখাপড়া করছি, তোমরা তো লেখাপড়া করো না। লেখাপড়া না করলে তো হবে না, তোমাকে তো তাত্ত্বিকভাবে সব কথা জানতে হবে, বুঝতে হবে, ইতিহাস পড়তে হবে। তারা তো তা করে না। আমাদের যে সংবিধান হয়েছে, এই উপমতের আর কোনো সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই কথাটি নেই। পণ্ডিত নেহরু বা মৌলানা আবুল কালাম আজাদ এরা ওখানে ভারতকে একটি সমাজতান্ত্রিক, বাধা সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করেছেন, এই কথা বলা হয় বটে। কিন্তু সংবিধান দেখেন, আম্বেদকর যে সংবিধান করেছিলেন সেই সংবিধানে নাই নাই নাই। কিন্তু বঙ্গবন্ধু চিন্তা করা যায়, ওই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন, প্রান্তিক একটা অঞ্চল, ওইখান থেকে উঠে আসা, খাল বিল ডিঙিয়ে উঠে আসা একটা মানুষ শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বাংলা পৃথিবীকে মাতিয়ে দিল। এবং তিনি যেটা করেছেন, এই যে কনস্টিটিউশনে উল্লেখ করে দিয়েছেন আমাদের সেকুলারিজম এবং সমাজতন্ত্র হবে, তবে সেই সঙ্গে সংগঠন করি। আমাদের কিন্তু ভারত পরবর্তীকালে অনুসরণ করেছে। আমরা 72 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ঢুকিয়েছি। ইন্দিরা গান্ধীর আমলে এসে 76-এ সংবিধান সংশোধন করার পর তারা তখন ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রতা ঢুকিয়েছে। অতএব এইগুলো গভীরভাবে তোমরা পড়াশোনা করো। বঙ্গবন্ধু অতি সামান্য নেতা ছিলেন না,
তিনি পৃথিবীতে সত্যই এক বিরল নেতা ছিলেন। তার মতো নেতা একালে হয়নি, যার ফলে তার শত্রু কিসিঞ্জারকে বলতে হয়েছে আগামী 20 বছরের মধ্যেও শেখ মুজিবুর রহমানের মতো একজন অসাধারণ বিশ্বনেতা তৈরি হবে না। সকলকে ধন্যবাদ। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরজীবী হন, বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা।